এখন আসলে কথার এক ধরনের রাজনীতি আমরা চলছি, পুরো রাজনীতির মাঠ উত্তপ্ত, কারা বড় কারা ছোট, কি শালীন কি অশালীন। রাজনীতিতে বক্তৃতা কথার এগুলোর শালীনতা আদৌ কিছু আছে কিনা? আমি 24-এর আগে বা 5ই অগস্টের আগে যখন দেয়াল লিখনগুলো দেখেছি, বলতে বাধা নেই, মুগ্ধ হয়েছি। যে একটা খুব চমৎকার লাইন ছিল নজরুলের, যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলায়ও না, শেষমেশ কি তোমরা রাধাচূড়াকে কি জানি একটা সেলিম চূড়া না এরকম একটা কিছু ডাকবা, ফাতেমা চূড়া ডাকবা। এত সুন্দর কথাটা। আর যখন 5ই অগস্ট হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, তারপর আমরা রাজনীতির মিছিলে যে ভাষা দেখলাম, কারো বাড়ির সামনে প্রতিবাদ করবার নামে মব করে তখন যেই ভাষা শুনলাম, এবং রাজনীতিতে হিরো হিসেবে চালিয়ে দেবার একটা চেষ্টা কোনো কোনো ব্যক্তিকে করা হয়েছে, যারা বিখ্যাতই হয়েছেন তাদের অশ্রাব্য অশালীনতম ভাষার জন্য। এই ভাষার রাজনীতি আপনি সরিয়ে রাখেন, আপনি কি এই ভাষা কোনো নাটকের সংলাপ হিসেবে দিতে পারবেন? মানে এমন একটি নাটক, যে নাটকটি গণমাধ্যমে প্রচারিত হবে এবং সেখানে পরিবার সহ সবাই দেখবে নাটকটি, আপনি যদি একটা নাটকের ভাষা হিসেবেও চিন্তা করেন, সংস্কৃতি নাটক এগুলোও কি মানুষ এখন কতটা চায়, সেটাও কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এটা একটা বড় প্রশ্ন, আমি সেই জায়গায় আসবো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেটা আলাদাভাবে অ্যাড্রেস করব। কিন্তু আপনি যেহেতু রাজনীতির ভাষা বলছেন, রাজনীতির মতন একটা বিষয় যেখানে একই সঙ্গে আপনার মেধা, আপনার শিক্ষা, আপনার পারিবারিক শিক্ষা, আপনার মানে একটা সার্বিক আদর্শ হয়ে উঠবার যে একটা বিষয় জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, সেরকম একটা ক্ষেত্রে যে মিছিলে এই ভাষা ব্যবহার করা যায়, স্লোগানে এই নোংরা গালি দেয়া যায়, কিংবা পরস্পরকে আক্রমণের সময় এত খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা পৃথিবীর কোথাও হয়নি, বিশ্বাস করেন, কোথাও হয়নি। এগুলো হয় হয়তো মানে যেই জায়গাগুলো আসলে কোনো ভদ্র মানুষের সেখানে আসা যাওয়া হয় না। হ্যাঁ, গালাগালি বিদেশেও হয়, বলবে অনেকে যে বিদেশেও তো গালাগালি হয়। কখন হয়? রাতের বেলা যখন পাবগুলোতে মারামারি হয়, তখন এক মাতাল আরেক মাতালকে গালি দেয়, এবং তাদের দুই মাতালকে ধরে যখন বাউন্সার বাইরে ফেলে দেয়, তখন হয়তো লাস্টে একটা গালি দিয়ে ফেলে দেয়। কিন্তু এগুলো আসলে মানে একটা ফর্মাল জায়গায়, কখনো সভ্য সমাজে মানে এগুলো হয় না, কিন্তু হয়েছে। এখন আপনি যে প্রশ্ন করলেন, নাটক, সিনেমা, গান, নাচ, আমি হতাশ হয়ে গিয়েছিলাম গত 1.5 বছরে, মানে ইউনুস আমলে, যখন আমি দেখেছি মঞ্চ নাটক বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি মাজার ভাঙা হয়েছে, যখন আমি দেখেছি যে আপনার মেয়েদের ফুটবল খেলা শালীনতা অশালীনতার নামে বন্ধ করা হয়েছে, যখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহগুলোতে মানুষ ভয় পাচ্ছে, সিনেমা দেখতে যেতে ভয় পাচ্ছে, তখন আমিও ভয় পেয়েছি যে আমরা আসলে কোন বাংলাদেশ দিকে যাচ্ছি। এরপরে গত 6 মাসে সরকার আসবার পরে প্রত্যেক আশা করেছিল অবস্থার পরিবর্তন হবে। এমনকি বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড যে সিনেমাটাকে রিলিজ করেছে, 13 বছর হলে আপনি সিনেমাটা দেখতে পারেন, বনলতা এক্সপ্রেসের কথা আমি বলছি, সেটা নিয়েও ব্রাহ্মণবাড়িয়াতে আমাকে মানববন্ধন করতে হয়েছে। তারপরেও কিন্তু সিনেমাটা সেখানে সম্প্রচারিত হয়নি। সম্প্রচারিত হয়েছে ফরচুনেটলি। এটা কোনো ব্রাহ্মণবাড়ি কিন্তু কোনো প্রেক্ষাগৃহ নয়, ওটা ভেঙে ফেলেছে মৌলবাদীর আগেই। হ্যাঁ, সো ওটা একটা স্টুডেন্টদের প্রাইভেট উদ্যোগ ছিল, মাঠে ইয়ে করবে, পরের দিন ওরা মাঠে করতে পেরেছে, মানে ইটস এ গুড নিউজ যে ওরা পেরেছে, কিন্তু তার জন্য আমাকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এবং সরকার 8 গাড়ি পুলিশ পাঠিয়ে সিনেমা বন্ধের পক্ষে কাজ করেছে। আপনি চিন্তা করেন, সরকার 8 গাড়ি পুলিশ পাঠিয়ে সিনেমাটা যাতে প্রদর্শিত না হয় সেই ব্যবস্থা করেছে। এরপরে আপনি আসেন, মেয়েদের উপর মরাল পুলিশিং কিছুটা হয়তো কমেছে, কিন্তু কতটা কমেছে? আমি বললাম না যে মানুষের আওয়াজ শোনা কিন্তু এখন খুব কঠিন কিছু না। আপনি ফেসবুকে গেলে মানুষের আওয়াজ পাবেন। সাধারণ মানুষ বলছে যে, ধরেন একজন সিএনজি ড্রাইভার বলছে, আমি রাত 2টা-3টার সময় ট্রিপ মেরে বাসায় ফিরতাম, কোনোদিন ভয় লাগে নাই। এখন তো যাত্রী পাই না সন্ধ্যার পরে, কেউ তো বেরোতে চায় না। কোথায় ছিনতাই হবে, কোথায় একটা অপহরণ হবে, কোথায় তার নারী সদস্যের উপরে একটা লাঞ্ছনার ঘটনা ঘটবে। সো মানুষের মধ্যে এই যে ভীতি কিন্তু খুব ভয়াবহ। ভীতি এমন জিনিস যে যেটা অ্যাকচুয়ালি হবে কি হবে না তার চেয়ে ভীতিটা বড় হয়ে দাঁড়ায়। সো মানুষ খুব প্রয়োজন না হলে বের হয় না। আপনি লক্ষ্য করবেন, আমি কিন্তু গত 15 বছর রাত 12টা-1টা পর্যন্ত টকশো করেছি। তখন আমার কথাগুলো যাদের খুব মিষ্টি লাগতো, তারা কিন্তু এখন পাওয়ারে কিংবা অপোজিশনে, অর্থাৎ দে আর দি পাওয়ার পার্সন নাও। আমাকে কোথাও টকশোতে দেখেন আপনারা? কারণ আমি 7টার পরে চেষ্টা করি বাসায় থাকার। আপনি কি অনিরাপদ অনুভব? আমি অনিরাপদ বোধ করি। রাত 12টার সময় চ্যানেলের গাড়িতে আমি ফাঁকা রাস্তায় ফিরবো, আমি অনিরাপদ বোধ করি। হ্যাঁ, এটা আমি বলেছিলাম ইউনুসের সময়, তখন অনেক ট্রোল হয়েছিল আমাকে নিয়ে। আল্লাহ তার জবাব এই দেশের মানুষ যারা ট্রোল করেছিল তাদেরকে দিয়েছে। একটা
একটার পর একটা ঘটনা যখন ঘটতে শুরু করলো, এটার জবাব মানুষ পেয়ে গেছে। অর্থাৎ এই যে ধর্মভিত্তিক রাজনীতির যে চর্চা আমরা দেখছি, সেই চর্চার কোনো চাপে আপনিও পড়েছেন কিনা? দেখুন, উগ্রপন্থার সমস্যাটা কি? উগ্রপন্থার মানেই হলো তারা মনে করে তারা সঠিক, বাকি সবাই বেঠিক। আপনারও যে আপনার মতন করে ধর্ম পালনের অধিকার আছে, আপনারও যে ধর্ম পালন কিংবা না পালন করবার অধিকার আছে, এবং দিন শেষে আপনি যে কেবলমাত্র আপনার সমস্ত কর্মকাণ্ডের জন্য জবাব দিতে বাধ্য, আর কেউ না। এই কথাটা আসলে ওনারা ঠিক মানতে রাজি নন। ওনারা ওনাদের মতন করে ধর্ম দেখেন, যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাক্টিভিটি কাউকে ক্ষতি না করছে। অ্যাবসলিউটলি, এটা একদম মানে হ্যাঁ, নর্মাল ব্যাপার। কিন্তু মুশকিল হচ্ছে যে ধর্মের সঙ্গে যখন রাজনীতি মিলে যায়, এটা নিয়ে খুব বিখ্যাত কিছু কথা আছে যে মানে সবচেয়ে দুষ্ট লোকের রাজনীতিতে সবচেয়ে দুষ্ট লোকদের শেষ আশ্রয় হচ্ছে ধর্ম। যখন সে যুক্তিতে পারবে না, যখন সে জনপ্রিয়তায় পিছিয়ে পড়বে, যখন সে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায়, মানে মানুষের কল্যাণ হয় এরকম কোনো কিছু, এরকম কোনো সার্ভিস বেসড পলিটিক্স করতে ব্যর্থ হবে, তখন তার লাস্ট আশ্রয় হচ্ছে আইদার ধর্ম আর উগ্র জাতীয়তাবাদ। এই দুটো হচ্ছে তার লাস্ট রিসোর্ট। সো ধর্মকে যদি আপনি রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলেন, তখন না ধর্ম টেকে, না রাজনীতি থাকে। সেই জায়গা থেকে আসলে ওই যে আপনি যেটা বলছিলেন যে তরুণ রাজনীতিবিদ, ধর্মভিত্তিক রাজনীতি যারা হচ্ছে, আমরা যেমন একটা জায়গাতে শুনতে পাচ্ছি যে রুবিন ফারহান আবার নতুন রাজনীতি দলের সঙ্গে সংযুক্ত হবেন। আপনি কারোর সাথে যোগ দিচ্ছেন কিনা দলে আমাদের? একদম না, একদম না, একদম না। আই হ্যাভ সিন এনাফ অ্যান্ড আই ক্যান ডিফারেন্সিয়েট উইথ ওয়ান পার্টি ফ্রম দি আদার। প্রত্যেকের একটাই লক্ষ্য, আমি চেয়ারে বসবো, বসার পর কিন্তু সেম অ্যাক্টিভিটিস গুলো হবে। খুব মজার, দেখুন আমি আপনাকে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আপনি বারবার আপনাকে ওই দিকেই নিয়ে যাব। রাজনীতিবিদরা যার যার স্বার্থে কাজ করবে, আমলারাও যে সরকার যখন থাকে তার পক্ষে কাজ করে, ইভেন জুডিশিয়ারিও বাধ্য হয় কাজ করতে। কিন্তু একজন রিক্সা চালক বা একজন সিএনজি ড্রাইভার, সে কিন্তু কারো অধীনস্থ না। সে কিন্তু মসনদের পাশেও যায় না, মসনদের লোকজনের সাথে তার উঠা বসাও নাই। সে স্বাধীন মানুষ, দরিদ্র হতে পারে কিন্তু সে স্বাধীন। সে যখন বলে যে আমরা কি চেয়েছি আর কি পেলাম, আমরা তো আগে বেটার ছিলাম, এটা আমি বললে অনেক রকম কথা বেরোবে। ও রুমিন বোধহয় আওয়ামী লীগের সঙ্গে, রুমিন বোধহয় আওয়ামী লীগের সাথে যোগ দেবে। না রে ভাই, না, আমার মতন এত শক্ত ক্রিটিক আওয়ামী লীগের বাংলাদেশে কেউ ছিল না। আমি খুব বিনীতভাবে মনে করি যে যুক্তি, তর্ক, তথ্য দিয়ে, একেবারে পরিসংখ্যান দিয়ে টকশোতে কথা বলা, এটা আমার স্টাইল, এটা আমি শুরু করেছিলাম। এভাবে কেউ এরকম খাতা নিয়ে এসে বসে টকশো কখনো করে না। এটা নিয়ে বহু হাসাহাসি হয়েছে শুরুর দিকে, 13-14 সালে বহু হাসাহাসি হয়েছে, উনি খাতা বই নিয়ে এসে টকশো করে। আমি খাতা বই নিয়ে এসে টকশো করেছিলাম, এবং আমি একেবারে তথ্য বেসড কথা বলতাম, যে কারণে আমাকে আক্রমণ করার সুযোগটা কম ছিল, মানে উপায় ছিল না আর কি। তো সেই আওয়ামী লীগের সাথে আমাকে ট্যাগ ইন করার কোনো অর্থ নাই। কিন্তু আমি যা ফিল করি, আমি দেখি ওই সিএনজিওয়ালাটাও একই রকম ফিল করে। আর আমি বললে আপনি ট্যাগ দিবেন, কিন্তু সিএনজিওয়ালাকে আপনি কি ট্যাগ দিবেন? সে তো মসনদে কোনোদিন ছিলও না, মসনদে কোনোদিন যাবেও না। তো ওই মানুষটার কথা কিন্তু আপনার ভ্যালু করতে হবে। তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, মানে তাহলে আপনি কিভাবে রাজনীতি করবেন? দেখুন, আমি ভবিষ্যতের ব্যাপারে একেবারেই আল্লাহর উপর নির্ভরশীল। কারণ আমি দেখেছি জীবনে, আমার এই মধ্য জীবনে এসে আমি দেখেছি, জীবনে যা হওয়ার কথা আপনি কখনো চিন্তাও করবেন না, আপনি সেটা হবেন, সেটাই ঘটবে আপনার জীবনে। আর যেটা আপনি মনে করবেন শতভাগ নিশ্চিত, দেখবেন হাতের ভাগ দিয়ে নাই হয়ে গেছে। সো ভবিষ্যৎ আল্লাহর হাতে। তবে হ্যাঁ, আমার নিজের তো একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, ইচ্ছার ব্যাপার আছে। আমি একজন রাজনীতিবিদ হতে চাই, আর বাকিগুলো হচ্ছে বাই প্রোডাক্ট। মন্ত্রী বলেন, এমপি বলেন, এগুলো বাই প্রোডাক্ট। এটা আপনাকে সবসময় বলতে শুনেছি, কিন্তু আমি একজন রাজনীতিবিদ হতে চাই, আমি মানুষের জন্য কাজ করতে চাই। গান্ধী কখনো পাওয়ারে যায় নাই, কোনোদিন যায় নাই। সুভাষ বোস কখনো পাওয়ারে যায় নাই। মৌলানা ভাসানী কখনো পাওয়ারে যায় না। পাওয়ার তাদের অ্যাট্রাক্টিভ করে। কিন্তু আমাদের এই দেশে তো টিকে থাকা কঠিন হয়ে যায় যখন আপনি পাওয়ারের কাছাকাছি না থাকেন। আমার জীবন তো অনেক 2/3 শেষ, আর কি, আর অল্প, আর 1/3 বাকি। আল্লাহ পার করে দিবেন। পাওয়ার নিয়ে আমার আসলেই মাথা ব্যথা নাই, একদম নাই। সেক্ষেত্রে মানে আপনি যেই রাজনীতিটা করছেন এখন, আসলে বলা হচ্ছে সরকার দলের ছাড়া বাকি যেই সংসদ সদস্য, তারা আসলে বরাদ্দ, সরকারি বরাদ্দ এরকমভাবে পাচ্ছেন না। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন আপনার এলাকাতে, সেগুলো তাহলে কিভাবে পূরণ করবেন? কেমন পাচ্ছেন বরাদ্দ, সে বিষয়টা যদি একটু বলতেন। বরাদ্দ কম পাচ্ছি, বরাদ্দ প্রায় পাচ্ছিই না, এবং ওই মন্ত্রণালয়ে ঘুরে মন্ত্রীদের হাতে পায়ে ধরে বোধহয় কিছু কাজটা জানা যায়, সেগুলোও আসলে করছি না।
হাতে পায়ে ধরা তো আর সম্ভব না, গিয়ে হয়তো বলতে পারি, বললে কতটুকু শুনবে মন্ত্রীরা আমি তাও জানি না। আর এইসব কারা মন্ত্রী হয়েছে দেখে কোনোদিন 15 বছরে দেখিও নাই। সো এদের সাথে যে আমার ম্যাক্সিমামের সাথে, সরি নট যে কাউকেই মন্ত্রীদের দেখি নাই, বাট ম্যাক্সিমাম মন্ত্রীকে আমি জীবনে দেখি নাই। সো এদের সাথে আবার পরিচিত হয়ে গিয়ে কথা বলাটা লিটল ডিফিকাল্ট ফর মি। সো যাদেরকে কথা দিয়েছেন এলাকাতে সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে তাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে অনেক সময় বৃহত্তর স্বার্থের দিকেও তাকাতে হয়। আমি যদি সাধারণ মানুষের কথা না বলি, পার্লামেন্টের একটা মানুষ আপনি পাবেন না, কেউ বলছে না, মানে আমি চুপ থেকে দেখেছি যে কেউ বলে কিনা, না কেউ বলছে না। এনসিপি মাঝে মধ্যে দু একটা কথা বলার চেষ্টা করে, বাট এর বাইরে কেউ বলছে না। হ্যাঁ, সো আমাকে বলতে হবে, এতে সরকারি বরাদ্দ আসুক বা না আসুক, আর মানুষের হাতে সব হিসাব থাকে, মানুষ দিন শেষে হিসাব করে ফেলে। কারণ কিছু না দিয়েও তো আমাকে কিছু দিতেই হবে। একজন চোর এমপি কতটুকু কাজ করে, আর আমি তো আমার পুরোটা দিয়ে কাজ করছি। সো কিছু না হলেও তো কিছু হয়। মানুষ কিন্তু আমার দেশের মানুষ অল্পতে তুষ্ট এবং তারা বুঝতে পারে। এটি হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা। আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরও বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার, ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সব কিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে 4 আগস্ট 2024 বিএনপিরও মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 স্টক শো করেছি। 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে।
সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শোনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়।